জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ বলল হাসনাত আব্দুল্লাহ। যুগে যুগে পরাজিত শক্তি আত্মসমর্পণ করে, দালালরা ফের সক্রিয় হয় বলল মঞ্জু। ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত। পরমাণু কেন্দ্রে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দেব আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ বলল হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে করেছেন দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে দলটি গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এনসিপি কাজ করে যাবে। তিনি বলেন, আমরা বর্তমানে সংসদে ৬ জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছি। আগামীতে সেই সংখ্যা ১৬০-এ উন্নতি হবে ইনশাল্লাহ। যুগে যুগে পরাজিত শক্তি আত্মসমর্পণ করে, দালালরা ফের সক্রিয় হয় বলল মঞ্জু। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ৫ মের নৃশংসতা দেখে মানুষ গুমরে মরেছে, মা বোনেরা ঘরে বসে কেঁদেছেন, দোয়া করেছেন। কিন্তু ৫ আগস্টের ঘটনা কেন্দ্র করে নারী পুরুষ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলে তাদের পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এটাই গণ অভ্যুত্থানের বাস্তবতা ও তাৎপর্য। বুধবার ২২ জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবি পার্টি আয়োজিত আলেম উলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ রক্ত বর্ধিত জুলাই গণ অভ্যুত্থানের জয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, ১৯৭১ সালে পরাজিত শক্তি আত্মসমর্পণ করে এবং পাকিস্তানে পালিয়ে যায়, কিন্তু তাদের দালাল ও প্রেতাত্মারা বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নিয়ে আবার সংগঠিত হয়। এবারও ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পর তাদের কিছু দালাল ও প্রেতাত্মা দেশে রয়ে গেছে। তারা এখন নানাভাবে ফ্যাসিবাদকে প্রাসঙ্গিক করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি আলেম উলামারাও দলে দলে রাজপথে নেমে এসেছিলেন। আলেম সমাজের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের প্রশ্নে তারা আপোষহীন। মঞ্জু বলেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পরে কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হয়। এরপর নারী পুরুষ, সাংস্কৃতিক কর্মী এবং সমাজের সর্বস্তরের মানুষ রাজপথে নামলে গণ অভ্যুত্থান সফল হয়। খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির আহমেদ আলী কাশিমি বলেন, আলেম উলামারা সবসময় সাহসিকতার সঙ্গে আন্দোলনে ভূমিকা রেখেছে। দেশপ্রেমিক সব শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই পরিবর্তন এসেছে। তিনি বলেন, কাঠামোগত সংস্কার ছাড়া ভবিষ্যতে ফ্যাসিবাদ প্রতিরোধ সম্ভব নয়। জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্ত সংবলিত ভিডিওকে ঘিরে চলমান আলোচনা সমালোচনার মধ্যে এবার এ বিষয়ে ফেসবুক পোস্ট দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। পোস্টে তিনি ভিডিওটি নিয়ে নানা অভিযোগ এবং প্রশ্ন তুলে ধরেছেন এবং ঘটনাটিকে ব্যক্তিগত বিষয় থেকে সম্ভাব্য বেআইনি পর্যায়ে চলে যাওয়ার অভিযোগ করেছেন। বুধবার ২২ জুলাই আব্দুল কাদের লিখেছেন, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আমি মাথা ঘামাই না এবং প্রাইভেসি লঙ্ঘন নিয়ে বেশ সচেতন থাকার চেষ্টা করি। তাই সঙ্গত কারণেই জামায়াত নেতার কর্মকাণ্ড নিয়ে আমি একেবারে নির্লিপ্ত ছিলাম। তবে বিষয়টি ব্যক্তিগত পরিসর ছাড়িয়ে সম্ভাব্য বেআইনি পর্যায়ে পৌঁছানোর অভিযোগ ওঠার পর তিনি বিভিন্ন সূত্রে খোঁজ খবর নেন বলে উল্লেখ করেন। পোস্টে তিনি দাবি করেন, সদ্য এসএসসি পাশ করা এক তরুণী চাকরির সুপারিশের আশায় সংসদ সদস্যের কাছে গিয়েছিলেন। ওই তরুণীর অসহায় অবস্থার সুযোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে তিনি লিখেন, সবচেয়ে কনসার্নিং বিষয় হচ্ছে সদ্য এসএসসি পাশ করা একটা মেয়ে চাকরির প্রত্যাশায় এলাকার এমপির কাছে গেছেন সুপারিশের জন্য, কিন্তু এমপি সাহেব মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে রুমে নিয়ে গেছেন। আব্দুল কাদের আরো অভিযোগ করেন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও চালক নাকি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী। তাদের বরাত দিয়ে তিনি জমি ও বালুমহল দখল এবং এলাকায় সন্ত্রাসী বাহিনী ব্যবহারের
অভিযোগও তোলেন। পোস্টে তিনি বলেন, ব্যক্তিগত সহকারী হওয়ার সুবাদে এসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী থাকার দাবি করা হয়েছে। পোস্টে জামায়াতের রাজনীতি ও ধর্মীয় ভাবমূর্তি নিয়েও সমালোচনা করেন আব্দুল কাদের। তার ভাষায়, জামাত নেতার এমন অনৈতিক কাজ নিয়ে বেশি মাতামাতি হতো না যদি না তারা নিজেদেরকে অন্যদের তুলনায় সৎ এবং চরিত্রবান রূপে আলাদা সত্তা হিসেবে প্রচার করতেন। পোস্টে তিনি প্রশ্ন তুলেন, আপনি নিজেকে ইসলামের একমাত্র ধারক বাহক এবং গতানুগতিক কালচারের বাইরে সৎ হিসেবে প্রচার করবেন, আর তলে তলে মানুষের টাকা আত্মসাৎ করবেন, নারীদের নানান কায়দায় প্রলোভনে ধর্ষণ করবেন, ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত? আব্দুল কাদের আরো দাবি করেন, ধর্মীয় আবেগকে ব্যবহার করে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন। তিনি লিখেন, আমরা কিছু মানুষ জামাত শিবিরের এহেন চরিত্র ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যক্তি এবং গোষ্ঠীগীতি স্বার্থ অপরাধ কিংবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল নিয়ে অনেক আগে থেকে কথা বলেছি। ধর্মীয় লেবাস বা ধার্মিকতার ভান করে সাধারণ মানুষের সরল বিশ্বাস এবং ধর্মীয় আবেগকে পুঁজি করার বিষয়ে সচেতন করার চেষ্টা করেছি। মানুষের হয়তো ধর্মীয় আবেগজনিত দুর্বলতার কারণে বিশ্বাস করতে কষ্ট হয়েছে, এখন অবশ্য ধীরে ধীরে বুঝছে। পরমাণু কেন্দ্রে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে সেটিকে সংঘাতের নতুন ধাপ হিসেবে বিবেচনা করা হবে এবং এর জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে তেহরান। দেশটির খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনায় যে কোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়া হবে এবং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আঞ্চলিক স্থাপনাগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তবে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ইরানের এই প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর। লেবাননের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইরানের একটি পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি। পরীক্ষা সংক্রান্ত কেলেঙ্কারির পর জবাবদিহি ও সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ভারতের পার্লামেন্ট বিরোধী দলীয় এমপিদের সমর্থন পাওয়ার পর আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার নয়াদিল্লির প্রতিবাদ স্থলে অনলাইন ভিত্তিক ককরোচ জনতা পার্টির সিজিপি আন্দোলনের সমর্থকদের বিশাল জমায়েত দেখা গেছে। শিক্ষা ব্যবস্থার সংস্কার আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হলেও এখন তা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক আন্দোলন ককরোচ জনতা পার্টি সিজিপির নেতৃত্বে ভারত জুড়ে শুরু হওয়া এই প্রতিবাদ 2024 সালে নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। দিল্লি থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা বলছেন, দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত যন্তর মন্তর ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে এবং সেখানে বুধবার কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে। বিক্ষোভকারীরা বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি জানিয়েছে। উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাসের মাঝে সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্গা বলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা যন্তর মন্তর ছাড়ব না। যে দেশে মানুষ প্রশ্ন করতে ভুলে গিয়েছিল, যে দেশে সরকারের সমালোচনা করাকে দেশদ্রোহিতা হিসেবে গণ্য করা হতো, আমরা এখন সেই দেশকে জাগিয়ে তুলেছি। বেশিরভাগ তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গড়ে ওঠা এই আন্দোলন মঙ্গলবার দেশটির বিরোধী দলগুলোর কাছ থেকে সমর্থন পাওয়ার পর নরেন্দ্র মোদীর সরকারের জন্য ভয়াবহ সংকট তৈরি হয়েছে। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ওই দিন দেশটির বিরোধী দলগুলোর প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। দেশটির বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী সোমবার লাখ লাখ আন্দোলনকারীর উপর পুলিশের চালানো দমন পীড়নের জন্য সরকারকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেন। 56 বছর বয়সী রাহুল গান্ধীকে মঙ্গলবার প্রতিবাদ স্থল থেকে তুলে নিয়ে গিয়ে 2 ঘন্টা আটকে রাখে পুলিশ। বুধবার কালো পোশাক পরে পার্লামেন্টে উপস্থিত হয়ে সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন তিনি। বিরোধী সমাজবাদী পার্টি পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সেখানে দলটির নেতা অখিলেশ যাদব বলেছেন, ভারতের প্রত্যেক তরুণের উপর প্রভাব ফেলেছে এমন একটি বিষয়ে নরেন্দ্র মোদী নীরব ভূমিকা পালন করে চলেছেন।